প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। শুক্রবার অরুণাচল প্রদেশ ও মিজোরামের জনগণকে তাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবসের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে অরুণাচল প্রদেশ এবং মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, উভয় রাজ্যই প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উদ্যোগী মানুষের আশীর্বাদ পুষ্ট। জাতীয় উন্নয়নে তাদের অসাধারণ অবদান এবং অঙ্গীকারের মাধ্যমে এই রাজ্যগুলো অনুপ্রাণিত করে চলেছে। উভয় রাজ্যের জনগণের টেকসই অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা রইল। একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীও। এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, রাজকীয় প্রাকৃতিক দৃশ্য এবং অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ অরুণাচল প্রদেশ ঐতিহ্য ও প্রকৃতির মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। এর উদ্যমী ও পরিশ্রমী নাগরিকরা জাতির অগ্রগতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে রাজ্যের বৈচিত্র্যময় উপজাতি নীতি আমাদের জাতিকে অপরিসীম সমৃদ্ধি প্রদান করে বলে তিনি উল্লেখ করেন। আগাম সূচি অনুসারে শুক্রবার দুপুরে একদিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এমবিবি বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার ও রাজ্য সচিব সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন এমবিবি বিমানবন্দরে অবতরণ করার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান অনুষ্ঠান স্থলে। সেখানে রাষ্ট্রভাষা সহ আঞ্চলিক ভাষার বিকাশের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আগত অতিথি ও ভাষা বিশেষজ্ঞরা। भाषाओं के बीच में कभी झगड़ा हो ही नहीं सकता, क्योंकि वो तो एक ही माँ की दो बहनें हैं जो एक साथ पनपी, बढ़ी और आगे बढ़ी। हिंदी की कभी स्पर्धा बंगाली से नहीं हो सकती, गुजराती से नहीं होती, तमिल, तेलुगु, मलयाली से नहीं हो सकती है हिंदी। और जब हिंदी को बढ़ावा मिलता है तो अपने आप ये सारी भाषाएं मजबूत होती है, सारी भाषाओं को ताकत मिलती है। मगर मुझे आनंद है कि ये 10 साल में ये अपप्रचार ने बिल्कुल अपना स्थान देश में खो लिया है और नरेंद्र मोदी जी के नेतृत्व में पूरा देश स्वभाषा सीखकर, स्वभाषा अपनाकर आगे बढ़ने का संकल्प लेकर आज मजबूती के साथ खड़ा है। यह भी अपप्रचार हुआ कि अपनी भाषाओं का बढ़ावा देंगे तो हम विकास से दूर हो जाए। हमारा एक सम्मेलन त्रिपुरा में हुआ है और इसका श्रेय हमारे माननीय गृह मंत्री जी को जाता है और मैं इतना खुश हूं कि ऐसा सम्मेलन राजभाषा विभाग गृह मंत्रालय द्वारा पूर्व, उत्तर पूर्व और उत्तर क्षेत्र से संयुक्त क्षेत्रीय राजभाषा सम्मेलन का आयोजन आज अगरतला में हमारे जो ऑफिसर्स यहाँ चीफ सेक्रेटरी से शुरू करके हमारे डीजी साहब से शुरू करके सभी ऑफिसर्स ने जिस तरह काम किया और इसको ये भव्य ढंग से ये सम्मेलन हो, इन्होंने बहुत ही मेहनत किया। मैं इसलिए इन लोगों में धन्यवाद देना चाहता हूं। सरकारी विभागों और कार्यालय और बैंकों में हिंदी के उपयोग का बढ़ावा देने के लिए एक मंच के रूप में राजभाषा सम्मेलन का असाधारण महत्व है। आज यहाँ पर हम लोग देख चुके थे, यहाँ पर बैंक से शुरू करके बहुत लोगों को ये राजभाषा को सामने ले जाने के लिए उनको माननीय गृह मंत्री जी पुरस्कृत किए। हम भी কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় চালু করা নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী পরিচালক জ্ঞান বাত্রা, আগরতলার এমবিবি বিমানবন্দরের নতুন অধিকর্তা কৃষ্ণমোহন নেহেতা, প্রাক্তন অধিকর্তা কেসি মিনার সঙ্গে শুক্রবার মহাকরণে বৈঠক করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান,
স্ট্র্যাটেজিক দিক থেকে ভারত সরকার চাইছে এই এয়ারপোর্ট অপারেশনাল করতে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রী পর্যায়ে, কারণ সেখানে ভূমি অধিগ্রহণ ও অর্থনৈতিক দিক রয়েছে। তাই মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই বসে তা আলোচনা করতে হবে। শনিবার এ ব্যাপারে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় নেওয়া হয়েছে। সবাই একসাথে বসে আলোচনা করে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে এদিন জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখানে আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নর্থ ইস্টার্ন জোনের যিনি ডাইরেক্টর সাহেব আছেন মিস্টার বাত্রা, আমাদের আগরতলা এয়ারপোর্টের যিনি ডাইরেক্টর আছেন এবং প্রাক্তন ডাইরেক্টর যিনি বর্তমানে দিল্লি সফদরজংয়ে আছেন, ওদেরকে নিয়ে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ট্রান্সপোর্ট কমিশনার সবাই আমরা এখানে মিলিত হয়েছি এবং কৈলাসহর এয়ারপোর্টকে কি করে চালু করা যায়, যেটা দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যে রয়েছে, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দীর্ঘদিন ধরেই এটা আমরা রাজ্য সরকারও চাইছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে কিভাবে কৈলাসহর এয়ারপোর্টকে আরও অপারেশনাল করা যায় এবং আগামী দিনে আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে, স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে কৈলাসহর এয়ারপোর্টের যে গুরুত্ব সেটাকে উপলব্ধি করে ভারত সরকারও চাইছে সেটাকে কার্যকরী করতে, অপারেশনাল করতে। কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী স্তরে, কারণ এখানে ল্যান্ড একুইজিশনের একটা বিশাল ব্যাপার রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ইনভলভমেন্ট সেখানে রয়েছে, যেটা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের সেখানে আধিকারিকগণ বসে আমাদেরকে আলোচনা করেই সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছি আগামীকালকে। নর্থ ইস্টার্ন জোনের যিনি ডাইরেক্টর এখানে এসেছেন মিস্টার বাত্রা এবং বাকি যারা আধিকারিকরা আছেন, আমরা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা কিভাবে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সে বিষয়ে আলোচনা করব এবং পরবর্তী সময় একটা সুস্পষ্ট একটা রূপরেখা তৈরি করে সেখানে যাতে কৈলাসহর এয়ারপোর্টকে আমরা জনগণের জন্য উৎসর্গ করতে পারি সে বিষয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। And a purposeful future. বিরতির পর স্বাগত সংবাদে। নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। 2019 সালে সংসদে এই সংশোধনী পাশ করে মোদী সরকার। শুনানি শুরু হবে আগামী 5 মে থেকে।
সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। 2019 সালে সংসদে এই সংশোধনী পাশ করে কেন্দ্র সরকার। পরবর্তী সময়ে এই আইনের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে। সেসব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। এক সংবাদ সংস্থা জানিয়েছে, শুনানি শুরু হবে আগামী 5 মে থেকে। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তার মাঝেই 2019 সালের 18 ডিসেম্বর এই সংশোধনীর বিরুদ্ধে মামলার প্রথম শুনানি হয় সুপ্রিম কোর্টে। পরে 2020 সালের 1 জানুয়ারি রাষ্ট্রপতির সইয়ের পর বিলটি আইনে পরিণত হয়। সিএএতে বলা হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। তবে তাদের 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে আসতে হবে। তবে পাকিস্তান, বাংলাদেশে নির্যাতিত আহমদিয়া মুসলিম বা মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কথা নেই সিএএতে। এমনকি নেই বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কায় নির্যাতিত হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী তামিলদের নাগরিকত্ব দানের কথাও। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সিএএ নিয়ে কেন্দ্রকে আগেও নোটিশ জারি করেছিল। 2020 সালের মার্চে মোদী সরকার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানায়, সিএএ কোনো নাগরিকের মৌলিক অধিকারকে হরণ করছে না, ফলে আইনটি বৈধ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। দেশের 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠানো জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই 22 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে। এই 22টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যও রয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন 22 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠালো। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই 22 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে। সূত্রের খবর, চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর সম্পর্কিত যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে কমিশনের রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের। দ্রুত এবং মসৃণভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব, সিকিম ও ত্রিপুরা রাজ্যে এসআইআর হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো প্রশাসনকে কমিশন জোর দিয়ে বলেছে, বিশাল কর্মযজ্ঞ সহজতর করতে প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নিতে হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে ডামাডোল জারি রয়েছে। সম্প্রতি 7 এআরও এবং 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছে কমিশন। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর নিয়ে ধিক্কার জানালো প্রদেশ কংগ্রেস। শুক্রবার কংগ্রেস ভবনে কালো পতাকা লাগিয়ে রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের নেতা কর্মীরা। প্রসঙ্গত, পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে রাজ্যে এসেছেন পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিমের প্রতিনিধিরা। পাশাপাশি দিল্লি থেকেও এসেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সরকারি কাজে হিন্দির সাথে সাথে আঞ্চলিক ভাষার ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রচার ও প্রসার নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমে অবগত করেন। আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ। আমাদের বক্তব্যের মূল নির্যাস এই ফ্লেক্সেই উল্লেখ করা আছে। এদেশে আর্থিক যে সংকট বা অন্যান্য সামাজিক সংকট, কর্মসংস্থানের সংকট, এগুলির চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে। তাই আজকে আমরা অমিত শাহ যে এখানে এসেছে, আরেকটা দেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে সামনে রেখে।
বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। নিহতের নাম আকাশ মজুমদার। তার বাড়ি গান্ধীগ্রাম এলাকায় বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর নেহেরু পার্ক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় আকাশ মজুমদারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায়। এদিন ময়না তদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যখন আইছিল তখনই অবস্থা অনেক খারাপ আছিল। রোগীর অনেকটি পরীক্ষা করানো হয়েছে, যেটার মধ্যে মাথার মধ্যে ইডিএচ আছে, এসডিএচ আছে, নিউমোক্যাফেলাস আছে, অনেকটি জায়গার মধ্যে ফ্র্যাকচার আছে, সাথে বুকের মধ্যেও অনেকটি প্যাচি কনটিউশন আছে। আর পেটে যে এনসিসিটি করা হয়েছিল, পেটের ওটার মধ্যেও হেমোপেরিটোনিয়াম আছে, রক্ত জমা আছে আর কি। রোগীর অবস্থা তো পেশেন্ট পার্টির অলরেডি কাউন্সিল করা আছে, কালকে কাউন্সিল করছি। তারপর শ্বাস নিতেও পারতেছে না দেখে আমরা পাইপ দিয়েও শ্বাস নেওয়ানোর ব্যবস্থা করে রাখছি আজকে ভোরবেলা থেকে। এখন তো পেশেন্টের অবস্থা বেশি ভালো না। একটু আগে আমরা পেশেন্ট পার্টির সব এক্সপ্লেন করছি, আর এখনই পেশেন্ট এক্সপায়ার করছে। শুক্রবার 44 রাইমা ভ্যালির উল্টাছড়া ও কালাঝুরির ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্র সহ আশপাশের কয়েকটি গ্রামের বঞ্চিত ও ক্ষুব্ধ বাসিন্দারা আগরতলায় এসে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে পানীয় জলের তীব্র সংকট ও ভগ্নপ্রায় রাস্তাঘাটের কারণে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে কাদা ও জলমগ্ন পথ পেরিয়ে স্কুল, বাজার কিংবা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পানীয় জলের একমাত্র ভরসা দূরবর্তী টিউবওয়েল বা ঝর্ণার জল, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনিক উদাসীনতার সুযোগে সমস্যাগুলোকে রাজনৈতিক ইস্যু করে তোলা হচ্ছে, কিন্তু বাস্তব সমাধান মিলছে না। তাদের অভিযোগ, প্রতিশ্রুতির ঝাঁপি খুললেও উন্নয়নের চাকা এগোয়নি। মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষের বঞ্চনাকে পুঁজি করে রাজনীতি করা উচিত নয়। উন্নয়নের প্রশ্নে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাদের সমস্যার স্থায়ী সমাধান করাই সরকারের লক্ষ্য বলে তিনি জানান। কারণ বরংনি যে ক্যাম্প যে সমস্যা তমানি তুইনি সমস্যা লামানি সমস্যা বিগত দিন বড় যতন পালখাयै এডিসিও नि हापांनो बरफ भोट दुई बरफ साफायगा बरफ निजी गुबै साफायगा एडिसिओ भोट दुई एडिसिनो बरफ हापां साम दिखा सुनामनानि परे 5 बছর खा बरफनि खोज खबर नाया बरफ बुदिकै चाइ तंखा बुदिकै तंग तंखा दुइदा मांखा लामादा मांखा कोनो बाहायकै तंग तंग बरफ खोज खबर नाया आबानि बागैनो बरफनि दुख कष्ट सानानि बागैनो आनि दिन enggak borok tui maya lama maya kos tokai tomani borok nalia sini tiprasa noi thogoi but namani pore edisio borok hapang sramka borok ni kos torok borok kon buji amani bagino tini sara tiprani jatra sara tiprani tini jara guru tapukso ayai bongni komplain no bong बखानी कॉग्नो बखानी दुखर में साई सब फाई सब क्या जे बस का मौला ते मते बुल खाई दिया कारण एडिसिओ बरं नर हका माइरम सेसा पर्यन्त बं मांगना चारि काइसा न खुमसा केब न पुना दिमा करे केब न मुंसा दिमा करे अथस बंनि बुट नाखा बुट नावै एडिसि हापसा गाय बस का मौ हका बरक আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন
বিরতির পর ফিরে এলাম সংবাদে। শুক্রবার চরিলাম বাজার পরিদর্শন করেন চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা সহ ব্লক ও পঞ্চায়েত আধিকারিকরা। বাজার পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন আধিকারিকরা, এমনকি সরেজমিনে বাজারের অবস্থা ঘুরে দেখেন। পরিদর্শনকালীন সময়ে চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা জানান যে তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন এবং বাজারের অবস্থা ঘুরে দেখেন। বাজারে ড্রেনের অবস্থা দেখে তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিন তিনি জানিয়েছেন চরিলাম বাজার এবং রাস্তার পাশে আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। এর জন্য তারা প্রত্যেক ব্যবসায়ীদের একটি রেড চার্ট প্রদান করেছেন, এতে প্রত্যেকের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি তিনি এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়ম না মানলে 5,000 টাকা জরিমানা করা হবে। একটা জয়েন্ট ভিজিট করছি, প্রত্যেক দোকানে দোকানে আমরা একটা নতুন নোটিফিকেশন ব্লক থেকে বার করেছি, যেখানে প্রত্যেক দোকানের ওয়েস্ট কালেকশনের একটা রেড চার্ট আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার ব্লক থেকে প্রত্যেক সপ্তাহে একটা মেজর ক্লিনলিনেস ড্রাইভ হবে চরিলাম বাজার এবং রাস্তাঘাট যে হাইওয়ের পাশে। সবেমাত্র 3 দিন হলো মধুপুর থানায় যোগ দিয়েছেন সদ্য থানার নতুন ওসি। তার মধ্যে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে মধুপুর অঞ্চল, কমলাসাগর অঞ্চল এবং গোকুলনগর অঞ্চল কমিটি 3টি কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার মধুপুর থানার আধিকারিকদের নিকট ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভাগীয় কমিটির হিরণময় নারায়ণ দেবনাথ, বিশালগড় সম্পাদক মণ্ডলীর সদস্য রাজেশ দত্ত ও গোপাল দেব, কমলাসাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত, মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্যরা। তাদের বক্তব্য, গোটা রাজ্যে নেশার বারবারন্তে অতিষ্ঠ যুব সমাজ। বাদচানি কমলাসাগর বিধানসভায়ও দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বাড়ছে, সমাজে নেমে এসেছে বিভিন্ন অপরাধমূলক কাজ। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান বাম যুব সংগঠন। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আবেদন রাখেন। তাছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত যেভাবে উচ্চস্বরে মাইক, ডিজে, মেলা, জলসা চালিয়ে যাচ্ছে, সেদিকে প্রশাসনকে নজর দেওয়ার দাবি রাখেন। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, কমলাসাগর অঞ্চল কমিটি এবং মধুপুর অঞ্চল কমিটি, গোকুলনগর অঞ্চল কমিটি, 3টা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের মধুপুর থানায় আমরা নেশার বিরুদ্ধে থানা আধিকারিকের নিকট মিলিত হয়েছি সাক্ষাৎকারে। আমরা দেখলাম এই সরকার আসার পরে প্রায় 8 বছর সরকার চলছে, বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফটির যে শরিক দলের জোট সরকার। এই সরকার আসার পরে সারা রাজ্যে যে নেশার বারবারান্ত, তা থেকে আমাদের এই কমলাসাগর অঞ্চলও মুক্ত নয়। এই সময়ের মধ্যে আমরা দেখছি যে উঠতি বয়সের যুবকরা কিভাবে নেশাগ্রস্ত হয়ে তাদের পরিবারটা পর্যন্ত ধ্বংসের পথে। এই নেশা থেকে কিভাবে উত্তরণ হয়, তার জন্য আমরা এই এলাকাকে একটা নেশামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা পুলিশ আধিকারিকের নিকট মিলিত হয়েছি। পাশাপাশি আমাদের এই এলাকার আইন শৃঙ্খলার যে অবনতি, তার বিরুদ্ধেও আমরা কথা বলেছি আধিকারিকের নিকট। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক দে, আগরতলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তথা স্পোর্টস কমিটির সহ কনভেনর রঞ্জন রায় ও আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির সদস্য সুপ্রভাত দেবনাথ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক দে বলেন, আগামী 22 ফেব্রুয়ারি রবিবার আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির তরফে প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করবে: আগরতলা প্রেস ক্লাব ব্লু, আগরতলা প্রেস ক্লাব ইয়েলো, আগরতলা প্রেস ক্লাব গ্রিন ও আগরতলা প্রেস ক্লাব রেড টিম। এই টুর্নামেন্টে আমরা 6টি ট্রফি বিতরণ করব। আগরতলা প্রেস ক্লাব ম্যানেজিং কমিটি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান। ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলছে। এই প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করবে: আগরতলা প্রেস ক্লাব ব্লু, আগরতলা প্রেস ক্লাব
ইয়েলো, আগরতলা প্রেস ক্লাব গ্রিন এবং আগরতলা প্রেস ক্লাব রেড টিম। পাশাপাশি এই টুর্নামেন্টে আমরা 6টি ট্রফি প্রদান করব: চ্যাম্পিয়ন, রানার্স, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার। আমি 4টা টিম যে আছে 4টা টিমের নাম আমি ঘোষণা করছি এখানে। আগরতলা প্রেস ক্লাব রেড টিম, ক্যাপ্টেন শীশান চক্রবর্তী, প্রসেনজিৎ সাহা, অমিত দেববর্মা, কৃষাণু দেববর্মা, বিপ্লব বিশ্বাস, অভিজিৎ মজুমদার, বিপ্লব চন্দ্র, নারায়ণ শীল, প্রিয়তোষ চক্রবর্তী, নন্দন চক্রবর্তী, প্রবীর দেববর্মা, রাজেশ ঘোষ, শান্তনু বণিক, প্রশান্ত দেবরয়, স্বপন মিয়া, অরিন্দম চক্রবর্তী, শতাব্দী দেবনাথ ম্যানেজার। আগরতলা প্রেস ক্লাব ব্লু টিম, বাপন দাস ক্যাপ্টেন, প্রণব শীল, সুব্রত দেবনাথ, অভিষেক দে, কিঙ্কর শীল, পাপন দাস, অঞ্জন দেব, সুব্রত দেবনাথ টিভি, দেবাশিস বোস, রাজেশ রায়, রাকেশ সাহা, রাহুল চৌধুরী, শান্তনু পাল, সমীর সাহা, রাজীব বণিক, সন্তোষ গোপ, চন্দ্রিমা সিরকার ম্যানেজার। আগরতলা প্রেস ক্লাব ইয়েলো টিম, মেঘদন দেব ক্যাপ্টেন, দিব্যেন্দু দে, মিল্টন ধর, রবীন কলই, অনুপম শর্মা, শুভঙ্কর দাস, সুমিত সিংহ, অর্পণ দে, সৌরভ মোদক, সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।